আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? সবাইকে আলফাত একাডেমি থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমি তোমাদের ফিজিক্সের সবচেয়ে টেকনিক্যাল অধ্যায় যেটা রয়েছে সেটা হচ্ছে গতি। আজকে আমি তোমাদেরকে গতি বিষয়ে কয়েকটি ট্রিক্স এবং কয়েকটা হচ্ছে যেগুলো রাশিগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন দে এ এ বেগ, সরণ, মন্দন, সময় এগুলা কিভাবে তোমরা বুঝতে পারবে সে বিষয়ে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা হচ্ছে গতি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানা ধরনের গতি দেখতে পাই। যেমন দেখো, একজন সাইকেল চালায় যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের গতি। আরেকটা হচ্ছে বাসের গতি, প্লেনের গতি, ফ্যানের গতি। এটা হচ্ছে বিশেষ ধরনের কয়েকটা ধরনের গতির উদাহরণ। তাহলে দেখো, এই অধ্যায় শেষে আমরা কি জানতে পারবো? তা হচ্ছে স্থিতি ও গতি ব্যাখ্যা করতে পারবো। বিভিন্ন প্রকার গতির মধ্যে পার্থক্য করতে পারবো। স্কেলার ও ভেক্টর রাশি ব্যাখ্যা করতে পারবো। গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। বাধাহীন ও মুক্তভাবে পড়ন্ত বস্তুর গতি ব্যাখ্যা করতে পারবো। লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে পারবো। আমাদের দৈনন্দিন জীবনে গতির প্রভাব উপলব্ধি করতে পারবো। তাহলে দেখো, স্থিতি এবং গতি। এখন দেখো, স্থিতি এবং গতির মধ্যে আমরা সহজে পার্থক্য করতে পারি। যেমন দেখো, স্থিতি হচ্ছে কি কোনো কিছুর সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হয় অথবা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন না হয়, সেটা হচ্ছে স্থিতি। আর কোনো বস্তুর অবস্থান যদি পরিবর্তন হয় তাহলে সেটা হচ্ছে কি গতি। গতিশীল কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনকে গতি বলা হয়। তাহলে দেখো, চলন্ত বাস একটা হচ্ছে কি গতির উদাহরণ। আবার চলন্ত বাসের মধ্যে বসে থাকা দুইজন যাত্রী, একজনের সাপেক্ষে একজন হচ্ছে কি স্থিতিশীল। তাহলে তারা হচ্ছে কি স্থিতির উদাহরণ। তাহলে সহজে বুঝতে পারছো গতি এবং স্থিতির মধ্যে পার্থক্য কোথায়। যদি কি কোনো বস্তু গতিশীল হয় তাহলে তার গতি হচ্ছে কি সেটা হচ্ছে কি গতিশীল হলে গতি। আর যদি দুটি বস্তু পারস্পরিক সাপেক্ষে যদি কি স্থির থাকে তাহলে তারা হচ্ছে স্থিতি। এবার দেখো, বিভিন্ন প্রকার গতি। আমাদের দৈনন্দিন জীবনে আমরা বিশেষ করে ৪-৫ রকমের গতি দেখতে পাই। যেমন দেখো, সরলরৈখিক গতি, চলন গতি, গুণন গতি, পর্যায়বৃত্ত গতি এবং স্পন্দন গতি। তাহলে দেখো, সরল গতি কি? যদি কোনো বস্তুর গতি যদি সরলরেখায় চলে তাহলে তার গতি হচ্ছে কি সরলরৈখিক গতি। যেমন দেখো, রাস্তার মধ্যে একটা সাইকেল বা বাস চলে যাচ্ছে, তাহলে বাসের গতি হচ্ছে কি সরলরৈখিক গতি। আরেকটা হচ্ছে গুণন গতি। কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে তার একটি বিন্দুকে কেন্দ্র করে সমদূরত্বে তার গতিপথে সকল বিন্দুকে একসাথে কেন্দ্র করে ঘুরতে থাকে, তাহলে তার গতি হচ্ছে কি ঘূর্ণন গতি। যেমন দেখো, আমার সামনে একটা প্যান রয়েছে, তাহলে প্যানের গতি হচ্ছে কি একটা ঘূর্ণন গতির আদর্শ উদাহরণ। আবার দেখো, পর্যায়বৃত্ত গতি। পর্যায়বৃত্ত গতি হচ্ছে কি যে পর্যায়বৃত্ত গতি যে গতিশীল বস্তু পর্যায়কালের অর্ধেক সময় সম্পূর্ণ একদিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে গমন করে, তাহলে তার গতি হচ্ছে কি পর্যায়বৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতির উদাহরণ কি হতে পারে? দোলনায় একজন শিশু দোল খাচ্ছে, তাহলে তার গতি হচ্ছে কি পর্যাবৃত্ত গতি। আরেকটা দেখো, সরল স্পন্দন গতি। সরল স্পন্দন গতির উদাহরণ কি হতে পারে? এই যে যেমন দেখো, স্প্রিং এর গতি। স্প্রিং এর গতি হচ্ছে বিশেষ প্রকার পর্যাবৃত্ত গতি। কারণ স্পন্দন গতির আদর্শ উদাহরণ হচ্ছে কি স্প্রিং এর গতি। আরেকটা হচ্ছে কি সরল দোলকের গতি। সেটা হচ্ছে কি দূরঙ্কের অর্ধেক সময় তার নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে বিপরীত দিকে এবং বাকি অর্ধেক সময় তার সম্পূর্ণ গতিপথ সমকণাকে একসাথে নিয়ে যায়, সেটা হচ্ছে কি সরল ধ্রুবক গতি। এবার দেখো, স্কেলার এবং ভেক্টর রাশি। রাশি কি? আমাদের দৈনন্দিন জীবনে যা কিছু পরিমাপ করা যায় সেটা হচ্ছে কি রাশি। কিন্তু আনন্দ, দুঃখ, বেদনা এগুলো তো কখনো পরিমাপ করা যায় না। তাহলে এগুলো কি রাশি হতে পারে?
না, এগুলো রাশি হবে না। কেন? স্কেলার এবং ভেক্টর রাশি হতে হলে এগুলো নির্দিষ্ট মান এবং দিকের প্রয়োজন হয়। তাহলে দেখো, স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন হয় না, অর্থাৎ যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। স্কেলার রাশির উদাহরণ কি হতে পারে? ওজন, তাপমাত্রা, সেটা হচ্ছে কি স্কেলার রাশি। কারণ তাপমাত্রাকে আমরা প্রকাশ করার জন্য সেন্টিগ্রেড, ফারেনহাইট এগুলাই বলে থাকি। কারণ মনে করো তোমার শরীরের তাপমাত্রা কত? ৯৬°F অথবা ৯৮°F হতে পারে। তাহলে আমি তোমার শরীরের তাপমাত্রাকে প্রকাশ করার জন্য একটা একক মান ব্যবহার করতেছি, সেটা হচ্ছে কি ৯৬°C তাপমাত্রা। তাহলে তাপমাত্রা হচ্ছে কি স্কয়ার রাশি। আবার দেখো ভেক্টর রাশি। যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ই প্রয়োজন হয়, সে সকল রাশি হচ্ছে কি ভেক্টর রাশি। যেমন দেখো সরণ। সরণ হচ্ছে ভেক্টর রাশি। কেন? মনে করো তুমি স্কুল থেকে তোমার বাসায় যাচ্ছ। তাহলে তুমি স্কুল থেকে বাসার কোন দিকে, তোমার বাসা কোন দিকে? মনে করো তোমার বাসা হচ্ছে স্কুল থেকে পূর্ব দিকে। তাহলে তুমি স্কুল থেকে পূর্ব দিকে তোমার বাসা থেকে ৫ কিলোমিটার যাচ্ছ। তাহলে তোমার তোমার স্কুল থেকে বাসা এটা হচ্ছে কি তোমার সরণ হচ্ছে কি ভেক এ ভেক্টর রাশি। কেন? কারণ তুমি স্কুল থেকে যাচ্ছ ৫ কিলোমিটার, এটা হচ্ছে মান, এবং এই যে উত্তর দিকে যাচ্ছ এটা হচ্ছে কি দিক। তাহলে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয়, সে সকল রাশি হচ্ছে কি ভেক্টর রাশি। তাই সরণ হবে ভেক্টর রাশি। এবার দেখো দূরত্ব এবং সরণ। দূরত্ব এবং সরণ আমরা অনেকেই চিনি। কারণ দেখো দূরত্ব হচ্ছে কি কোনো কিছু পরিমাণ। মনে করো তুমি এখান থেকে ৫ কিলোমিটার যাচ্ছ। তাহলে তো মনে করো তুমি এ এটা হচ্ছে কি একটা বিন্দু, এটা একটা বিন্দু। তুমি এই বিন্দু থেকে এই বিন্দুতে আসছো। ধরো এটা হচ্ছে ২ কিলোমিটার। এটা আমি এটাকে বি। তাহলে বি দূরত্ব হচ্ছে কত? ২ কিলোমিটার। এটা হচ্ছে দূরত্ব। আবার দেখো সরণ। সরণ কি হতে পারে? দেখো সরণ হচ্ছে কি বিশেষ ধরনের দূরত্বই সরণ হচ্ছে কেন? কারণ মনে করো তুমি এখানে এ থেকে বি, বি থেকে সি তে আসছো, সি বিন্দু। এটা হচ্ছে তোমার মনে করো ২ কিলো 2.5 কিলোমিটার। এটা হচ্ছে তোমার সি বিন্দু। মনে করো তুমি এ থেকে প্রথমে বি তে গেছো, বি থেকে আবার সি তে আসছো। তাহলে এটা হচ্ছে তোমার দূরত্ব। এ থেকে বি, বি থেকে সি। তাহলে তোমার মোট দূরত্ব কত হবে? এবি যোগ বিসি সমান কত? এ থেকে বি তে কত? ২ কিলোমিটার যোগ বি থেকে সি তে কত? 2.5 কিলোমিটার। তাহলে মোট কত? 4.5 কিলোমিটার। এটা হচ্ছে তোমার মোট দূরত্ব। আবার দেখো সরণ। সরণ হচ্ছে কি এ থেকে সি হচ্ছে কি তোমার সরণে। তাহলে সরণ এবং দূরত্বের মধ্যে পার্থক্য সহজে বোঝা যাচ্ছে। সরণ হচ্ছে কি নির্দিষ্ট দিকে কোনো বিন্দুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কি সরণ। আর যে কোনো দিকে কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে কি দূরত্ব। তাহলে দূরত্ব এবং সরণ আমরা সহজে বুঝতে পারতেছি। এখন দেখো চিত্রে দেখা যাচ্ছে বিন্দু থেকে শুরু করে আঁকাবাঁকা পথে সাইকেল চালিয়ে যাওয়া। তাহলে এখান থেকে বিন্দু থেকে শুরু করে তুমি বি বিন্দুতে আসছো। এটা হচ্ছে তোমার আঁকাবাঁকা পথ। এটা হচ্ছে তোমার দূরত্ব। আবার তুমি থেকে যখন সি তে, এটা মোট দূরত্ব হচ্ছে কি তোমার সরণ। এটা হচ্ছে সরণ। এটা হচ্ছে তোমার দূরত্ব। এই পুরাটা হচ্ছে তোমার দূরত্ব। এখন দেখো দূরত্বকে ডি দ্বারা প্রকাশ করা হয়। দূরত্বকে ডি সমানকে এস। সরণকে এস দ্বারা প্রকাশ করা হয়। দূরত্ব এবং সরণের একক হচ্ছে কি মিটার। তাহলে দূরত্ব এবং সরণের একক হচ্ছে কি মিটার।
দূরত্ব এবং সময়ের একক হচ্ছে কি মিটার। আবার দেখো দ্রুতি এবং বেগ। তাহলে দেখো দ্রুতি এবং বেগ। বেগ কাকে বলে? কোনো নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলা হয়। তাহলে বেগকে বি দ্বারা প্রকাশ করা হয়। বেগ কি বি দ্বারা প্রকাশ করা হয়? বেগ বেগ সমান দেখো, বেগ সমান সরণ বা সময়। তাহলে দেখো তোমার মোট সরণকে তুমি যখন সময় দিয়ে ভাগ করবে তখন তুমি তোমার বেগ পাবে। তাহলে দেখো বেগের সাথে আমরা সবাই হচ্ছে কি অতি পরিচিত, কারণ দেখো কোনো কিছু কতই দ্রুত যাচ্ছে সেটা হচ্ছে কি তার বেগ। তাহলে দেখো মনে করো তুমি মনে করো তুমি 5 কিলোমিটার, মনে করো তুমি 5 কিলোমিটার দূরত্ব 30 মিনিটে গেছো। তাহলে তোমার এ, বেগ কত হবে? বেগ বি সমান হবে কি 5 কিলোমিটার বা 30 মিনিট। এখন আমি কিলোমিটারকে মিটার নিয়ে যাব। পাঁচ, কারণ দেখো 1 কিলোমিটার সমান কত? 1 কিলোমিটার সমান হচ্ছে কি 1000 মিটার। তাহলে 5 কিলোমিটার সমান কত হবে? 5000 মিটার। 5 গুণ 1000 ডিভাইড বাই 30 মিনিট। 1 মিনিট সমান কত? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে 30 মিনিট সমান কত হবে? 30 গুণ 60। তাহলে কত হচ্ছে? 5000 বা 318 শূন্য। এখন দেখো এটা কেটে গেল। 50 ভাগ 18 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি তোমার বেগ। তাহলে এখন দেখো আমরা সহজে আমাদের বেগ পরিমাপ করতে পারবো কিভাবে? দেখো মনে করো তুমি তোমার বেগ কত? তুমি এ, একটা গাড়িতে উঠলা, গাড়িটি 30 মিনিটে 5 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে তোমার বেগ কত হবে? তোমার বেগ হবে 50 50/18 মিটার পার সেকেন্ড। এবার দেখো আরটা হচ্ছে কি দ্রুতি। দ্রুতি হচ্ছে কি নির্দিষ্ট কি কোনো বস্তুর দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে যে মান পাওয়া যায় সেটা হচ্ছে তোমার দ্রুতি। দ্রুতি হচ্ছে কি মোট দূরত্ব। তুমি তোমার মোট দূরত্বকে মোট সময় দিয়ে ভাগ করলে দ্রুতি সহজে বের করতে পারবে। দ্রুতি এবং বেগের একক সেম। দ্রুতি এবং বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড।
এবার দেখো দ্রুতি এবং বেগের মাত্রা আমরা কিভাবে বের করতে পারি। মাত্রা দেখো, মাত্রা হবে m/1। না, মিটার মিটার পার সেকেন্ড তো, মিটারের জন্য আসবে হচ্ছে কি এল, সেকেন্ডের জন্য কি আসবে টি। তাহলে ms/1 সমান LT−1। তাহলে বেগ ও দ্রুতির একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, মাত্রা কত হবে LT−1। তাহলে দেখো বেগ এবং দ্রুতি হচ্ছে কি পার্থক্য কোথায় দেখো। দ্রুতি হচ্ছে কি দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে দ্রুতি, আর সরণকে তুমি যখন সময় দিয়ে ভাগ করবে তখন হচ্ছে কি তোমার বেগ। তাহলে তুমি দূরত্ব এবং দ্রুতি এবং বেগের মধ্যে পার্থক্য বুঝতে পারছো। এবার দেখো ত্বরণ ও মন্দন। ত্বরণ কি? বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, অথবা বেগ হ্রাসের হারকে মন্দন বলে। তাহলে ত্বরণ এবং মন্দন হচ্ছে সেম সেম। কারণ দেখো বেগ বাড়লে ত্বরণ, বেগ কমলে মন্দন। তাহলে দেখো মনে করো তুমি তুমি স্থির অবস্থান থেকে শুরু করে স্থির অবস্থান থেকে ইউ আদি বেগে যাত্রা শুরু করে তুমি কি সময় পর? তুমি কি সময় পর বিবেক প্রাপ্ত হলে বিবেক প্রাপ্ত হলে তাহলে তোমার ত্বরণ কত হবে? ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো শেষ বেগ বি হলে আদি বেগ ইউ বাই টি। তাহলে ত্বরণ সমান কি? ত্বরণ সমান শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে দেখো তুমি মনে করো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 মিনিট পরে তুমি মনে করো যদি কি 30 মিটার পার সেকেন্ড বেগ ভাবতে হও, তাহলে তোমার ত্বরণ কত হবে? তখন তুমি সহজে বের করতে পারবে। ত্বরণ সমান দেখো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে মানে তোমার আদিবেগ 0। তুমি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 30 মিটার পার সেকেন্ড বেগ ভাবতে হলে বি সমান হবে 30 মিটার পার সেকেন্ড। সময় যদি মনে করো তোমার 5 সেকেন্ড হয়, টি যদি কি টি সমান 5 সেকেন্ড, তোমার ত্বরণ কত হবে? এবার দেখো
ত্বরণ সমান বি মাইনাস ইউ বা টি। এখন দেখো বি কত 30, 30 মাইনাস 0 ভাগ 5 সমান কত হবে? 5 কে 30 কাটলে কত? 30 কে 5 কাটলে কত? 6। তাহলে 6 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে দেখো ত্বরণ এবং মন্দন, ত্বরণ এবং মন্দন সেম সেম। তাহলে দেখো ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। কেন? ত্বরণ সমান দেখো ত্বরণ সমান বেগের পরিবর্তন বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে দেখো বেগের একক কি মিটার পার সেকেন্ড। আমরা কিন্তু এর আগে বেগের একক জানতে পেরেছিলাম। বেগের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড, সময়ের একক হচ্ছে কি সেকেন্ড। তাহলে এবার দেখো এই সেকেন্ড যখন উপরে উঠে যাবে তখন এটা ইনভার্স 1 হবে। তাহলে তখন হবে এমএস ইনভার্স 2। তাহলে ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এবার দেখো ত্বরণের মাত্রা। মাত্রা কি হবে? এম এর জন্য কি বলছিলাম? এম এর জন্য হবে যে এল। তাহলে এল, সেকেন্ডের জন্য হবে যে টি, ক্যাপিটাল টি। তাহলে এল টি ইনভার্স 2। তাহলে দেখো আমরা সহজে ত্বরণের একক এবং মাত্রা বের করতে পেরেছি। তাহলে ত্বরণের মাত্রা হচ্ছে কি এল টি ইনভার্স 2, ত্বরণের একক হচ্ছে কি মিটার পার সেকেন্ড। এখন দেখো ত্বরণ এবং মন্দন ঠিকই সেম। যখন মন্দন হবে তখন বেগ হ্রাস পাবে, যখন ত্বরণ হবে তখন তোমার বেগ বৃদ্ধি পাবে সময়ের সাথে। তাহলে এবার দেখো গতির সমীকরণ। গতিকে প্রকাশ করার জন্য আমাদের কয়েকটি সমীকরণ রয়েছে। তার মধ্যে প্রধান সমীকরণ হচ্ছে গতির সমীকরণ। আমি দেখে দিচ্ছি কয়েকটা। ১ নম্বর, যখন ত্বরণ হবে গতির মধ্যে তখন গতির সমীকরণ S সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আর এটা হচ্ছে বি, শেষ বেগ বি সমান ইউ প্লাস এ টি। আর একটা সমবেগের ক্ষেত্রে দূরত্ব S হলে, সমবেগের ক্ষেত্রে দূরত্ব S হলে S সমান বি টি। আর একটা হচ্ছে সমবেগে কখনো ত্বরণ থাকে না। কেন? ত্বরণ হচ্ছে কি যেখানে বেগের পরিবর্তন হবে না সেখানে কখনো ত্বরণ থাকবে না। তাহলে সমবেগ সবসময় বস্তুর ত্বরণ বেগের মান একই থাকে, কখনো কমে না, কখনো বাড়ে না। তাহলে সেখানে কোনো ত্বরণ নেই। যেখানে ত্বরণ নেই সেখানে হচ্ছে কি সমবেগ। তাহলে দেখো সমবেগের ক্ষেত্রে সমান হচ্ছে কি বি টি। আবার দেখো যখন তোমার আদিবেগ এবং শেষ বেগ দেয়া থাকবে, সময় দেয়া থাকবে, তখন দূরত্ব নির্ণয়ের সূত্র S সমান বি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 ইনটু সময় টি। তাহলে এগুলো হচ্ছে গতির সমীকরণ। এবার দেখো এখানে কোনটা কি আমরা এর আগে জেনেছি, তাও আমি একবার বলে দিচ্ছি। এখানে S হচ্ছে কি তোমার দূরত্ব, ইউ হচ্ছে আদিবেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে ত্বরণ, বি হচ্ছে শেষ বেগ। তাহলে এগুলাই দেখতে পাচ্তেছো, এটা হচ্ছে গতির সমীকরণ। আবার যখন পড়ন্ত বস্তু হবে তখন সমীকরণের মান চেঞ্জ হয়ে যায়। তখন এস এর জায়গায় এস হবে, ত্বরণ এর জায়গায় অভিকর্ষীয় ত্বরণ জি হবে। তাহলে তখন এস সমান ইউটি প্লাস হাফ জিটি স্কয়ার।
আচ্ছা, আমি লিখে দিচ্ছি। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে দূরত্ব হবে যে h। h এর মান ut প্লাস হাফ gt স্কয়ার। জি কেন? কারণ পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মহাকর্ষ অভিকর্ষ ধ্রুবক কাজ করে, এটা ত্বরণ হিসেবে কাজ করে। তাই তখন এর জায়গায় জি হবে। তাহলে E এর সমান ut প্লাস হাফ gt স্কয়ার। শেষ বেগ পড়ন্ত বস্তু যখন একটা বস্তু যখন পড়বে তখন যে বেগ কাঁপতে হবে, তখন সেই বেগের মান b হয়ে b সমান u প্লাস gt। আবার আরেকটা হচ্ছে কি, এখানে আরেকটা মিস মিস হয়ে গেছে আমাদের। এ আরেকটা হচ্ছে b স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as। যখন তোমার যখন তোমার কোনো বস্তুর আদিবেগ এবং শেষ বেগ জানা থাকবে এবং ত্বরণ দেওয়া থাকবে, কিন্তু সময় নাই, তখন তুমি তোমার দূরত্ব কিভাবে বের করবে? তখন তুমি এই সূত্র দিয়ে সহজে তুমি দূরত্ব বের করতে হবে, ত্বরণ বের করতে হবে, এখান থেকে বেগ বের করতে হবে। তাহলে তখন পড়ন্ত বস্তুর ক্ষেত্রে কি হবে? বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 এই জায়গায় কিন্তু জি হবে, এস এর জায়গায় এইচ হবে। তাহলে বি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2 GH। তাহলে এগুলো হচ্ছে কি গতির মেইন সমীকরণ। আশা করি তোমরা সহজে এগুলো মুখস্থ করে ফেলবে, বুঝতে পারতেছ। গতির ম্যাথ করার জন্য এই সূত্রগুলোর গুরুত্ব অনেক অনেক বেশি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে গতির সমীকরণ দিয়ে কয়েকটা ম্যাথ তোমাদের প্র্যাকটিস করাবো। তোমরা আমাদের সাথে ক্লাসে যুক্ত থাকবে। এই যে ফ্রি ক্লাসগুলো হচ্ছে আফাত একাডেমি পেজ থেকে, ফেসবুক গ্রুপে আমাদের সাথে যুক্ত থাকবে। তাহলে তোমরা সহজে গতি নিয়ে তোমাদের অনেক 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 সমস্যা আমরা সহজে তোমাদের সমাধান করে দেব। এখন দেখো, পরন্ত বস্তুর সূত্র। স্থির পরন্ত বস্তুর সূত্রের জন্য বিজ্ঞানী গ্যালিলিও ৩টে সূত্র আবিষ্কার করেছেন। তার মধ্যে প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং তৃতীয় সূত্র। প্রথম সূত্র কিরকম? স্থির অবস্থান এবং বিনা বাধায় কোনো বস্তু ভর থাকলে তাহলে সমানসময়ে সমান পথ অতিক্রম তাহলে সমানসময়ে সমান পথ অতিক্রম করবে। এটা হচ্ছে গ্যালিলিওর প্রথম সূত্র। প্রথম সূত্র কিরকম? স্থির অবস্থান ও বিনা বাধায় স্থির অবস্থান ও একই উচ্চতা হতে স্থির অবস্থান ও একই উচ্চতা স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় একই উচ্চতা থেকে বিনা বাধায় স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু পড়ন্ত বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করবে। সমান সময়ে সমান পথ
অতিক্রম করবে। এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিওর ১ম সূত্র। তাহলে এবার দেখো ২য় সূত্র কি বলছে? স্থির অবস্থান এবং এবার দেখো ২য় সূত্র। স্থির অবস্থান এবং বিনা একই স্থল থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ও সময়ের সমানুপাতিক। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ B ও সময়ের সমানুপাতিক। অর্থাৎ B সমানুপাতিক T। এখন দেখো স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। এটা হচ্ছে বিজ্ঞানী গ্যালিলিও পড়ন্ত বস্তুর ২য় সূত্র। এবার দেখো ৩য় সূত্র। এটাও সেম। স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ের যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। এখন দেখো স্থির অবস্থান থেকে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে যে দূরত্ব অতিক্রম করে
তা ওই সময়ের ওই সময়ের মৌসুমীর বর্গের সমানুপাতিক। অর্থাৎ is সমানুপাতিক কি হোল স্কয়ার। এটা হচ্ছে পরমাণু বস্তুর তৃতীয় সূত্র। এখন দেখো সবগুলো সূত্র আমি একবার বলে দিচ্ছি। প্রথম সূত্র হচ্ছে কি, স্থির অবস্থান ও একই উচ্চতা থেকে বিনা পরমাণু বস্তু সমান সময়ে সমান পথ অতিক্রম করে। এবার দেখো দ্বিতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা পরমাণু বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ বি ও সময়ের সমানুপাতিক, অর্থাৎ বি সমানুপাতিক জি। এবার দেখো তৃতীয় সূত্র, স্থির অবস্থান থেকে বিনা পরমাণু বস্তু নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক, অর্থাৎ এই সমানুপাতিক টি স্কয়ার। তাহলে এই তিনটা হচ্ছে কি বিজ্ঞানী গ্যালিলিওর পরমাণু বস্তুর তিনটা সূত্র। তোমাদেরকে এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে। এগুলো পরীক্ষার জন্য মাস্ট ইম্পর্টেন্ট। তাহলে দেখতে পাচ্ছ আজকে এখানে আমাদের ক্লাস শেষ। পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি কয়েকটা স্পেশাল ম্যাথ কীভাবে সহজে সমাধান করবে এবং মজার ছন্দ নিয়ে সেগুলো আমরা তোমাদের করার চেষ্টা করব। আশা করছি পরবর্তী ক্লাসে সবাই লাইভে জয়েন হবা। সবাইকে অনেক ধন্যবাদ। আর আমাদের আপাত একাডেমিতে কিন্তু তোমাদের জন্য নবম দশম শ্রেণীর জন্য স্পেশাল কোর্স চালু হয়ে গেছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। তোমরা আশা করি খুব দ্রুতই আমাদের সাথে জয়েন করে ফেলবে।